সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে যাহা 52 তাহাই 53 এরকমটি বলা হয়। তো আজকে প্রধান উপদেষ্টা ৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন। সবাই বলছেন সেটি হচ্ছে যাহা 52 তাহাই 53, যেই লাউ সেই কদু। মানে যে তিমিরে ছিল এই বৈঠকের আগে, সেই তিমিরেই রয়ে গেল। দিনভর অনেক জল্পনা কল্পনা নাটকীয়তার পর শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হলো যে ৩টি রাজনৈতিক দল মানে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি, এই ৩টি দল যে দাবি দাওয়া উত্থাপন করেছে তার ৩টি দলের ভিন্ন ভিন্ন। বিএনপি এই সরকার মানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমেই তারা দাবি করেছিল নির্বাচন যত দ্রুত সম্ভব। আজও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা সেই দাবিটিই জানিয়েছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন এবং তারা জানিয়েছে যে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সেই যেটি সেনাপ্রধানও বলেছেন যে নির্বাচনটি হতে হবে ডিসেম্বরের মধ্যে। ফলে এদিক থেকে বলা যেতে পারে যে বিএনপি এক ধরনের খুবই কৌশলী ভূমিকা নিয়েছে। তারা শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টাকে সম্ভবত চাপেই রেখেছেন, কারণ তাদের অন্যান্য দাবি যাই থাকুক না কেন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন, যেটি প্রধান উপদেষ্টা করতে চান না বলে অভিযোগ উঠেছে এবং এটি নিয়ে একটা অন্যতম দ্বন্দ্ব রয়েছে সেনাপ্রধানের সঙ্গে। ফলে বিএনপির তরফ থেকে বিএনপি যেহেতু একটা বড় স্টেক হোল্ডার, ফলে তার এই অবস্থানটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি আবার সেনাপ্রধানের সঙ্গে মিলে যায়। অন্যদিকে জামায়াত ইসলামী শুরু থেকেই নির্বাচনের পক্ষে নয়। জামায়াত ইসলামী কখনোই বাংলাদেশের ইতিহাসে কখনোই তারা নির্বাচনের পক্ষে থাকে না। কারণ হচ্ছে গিয়ে কারণ তারা জানে তাদের জনসমর্থনের ভিত্তি খুবই দুর্বল, খুবই সামান্য। ফলে তারা নির্বাচন ছাড়া যতদিন ক্ষমতায় থাকতে পারে তারা নিজেদের দল গোছাতে চায়। আমরা জানি ডক্টর ইউনূসের এই সরকারের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে জামায়াতে ইসলামী, প্রধানতম হচ্ছে জামায়াতে ইসলামী। ফলে এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা জামাতের আধিপত্য অনেক বেশি দেখতে পেয়েছি এবং জামায়াতের তরফ থেকে তারা বলেছে তারা আগে চায় সংস্কার, তারপরে নির্বাচন। ফলে শুরু থেকেই এই সরকারের শুরু থেকেই জামাত যে দাবিটি বলেছিল যে তারা সংস্কার চায়, সেখানেই তারা রয়েছে। মানে ওই যাহাই 52 তাহাই 53 কিংবা ওই যেই লাউ সেই কদু সেখানেই রয়েছে। জামাতও তার অবস্থানে অনড়। অন্যদিকে এনসিপি, তাদের সঙ্গে আবার জামাতের খুব মিল রয়েছে, তারাও সংস্কার আগে চায় এবং সেই সঙ্গে তারা চায় আওয়ামী লীগের বিচার অন্যরাও চায়, তবে তাদের অন্যতম দাবি আওয়ামী লীগ সরকারের বিচার। ফলে এই যে 3টি রাজনৈতিক দলের সঙ্গে আজকে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন, সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি খুবই অপরিষ্কার। কারণ এরকম পরিস্থিতি ছিল এই বৈঠকের আগে। এরকম পরিস্থিতি সেনাপ্রধান জানিয়েছিলেন যে করিডোর প্রশ্নে যে কথাবার্তা হচ্ছে তারা সেটাতে রাজি নয়, তাদেরকে না জানিয়ে সব রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং নির্বাচন যত দ্রুত সম্ভব এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এই সেনাপ্রধান যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে বলেছিলেন, পরিস্থিতি সেখানেই দাঁড়িয়ে রয়েছে। তাহলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি কি করবেন? তিনি কি অচল অবস্থার মধ্যে পড়েছেন? তিনি কি পদত্যাগ না করে এগিয়ে যেতে পারবেন, নাকি তিনি বিকল্প কোনো ভাবনায় অগ্রসর হবেন? অনেকেই বলছেন যে এই যে বৈঠক, তার আগে তিনি একটা পদত্যাগের সুর উঠালেন, সেইটি আসলে পুরো সেনাপ্রধান যেই দাবিগুলো, যেই বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরেছিলেন, সেই বিষয়গুলোকে আড়াল করার জন্যই নাটক কোট আনকোট আমি বলছি, নাটকীয় পরিবেশের সৃষ্টি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যাতে করে সেনাপ্রধানের বক্তব্য থেকে দৃষ্টি অন্যদিকে সরে যায় এবং সেটিই হয়েছে। ফলে এই যে এখন বর্তমানে আজকে 3 দলের সঙ্গে বৈঠকের পরে যেখানে দাঁড়িয়ে আছি, তাহলে কি হবে? আমরা দেখেছি বিভিন্ন দলের পক্ষ থেকে জনগণের মানে জনগণ কি বলে এটাকে, যে ডক্টর ইউনূসের প্রতি সমর্থন আছে এরকম দেখানোর অনেক রকম প্রক্রিয়া হয়েছে, যেটি শাহবাগে মার্চ ফর ইউনূস একদম ফ্লপ হয়েছে। খুবই সামান্য উপস্থিতি ছিল। এই সামগ্রিক সব পরিস্থিতি নিয়ে এখন কোন পথে হাঁটবেন ইউনূস? তিনি কি পদত্যাগ করবেন নাকি যেন তেন উপায়ে
থেকে যাওয়ার পরিকল্পনা করবেন এবং জামাতের উপর ভিত্তি করে তিনি যে অবস্থান গড়ে তুলেছেন সেটি আসলে কতখানি শক্ত ভিত্তি নাকি খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছেন, কতদিন যাবে তার এই সরকার, এই সব বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি শুনছিলেন যে আমি মোটামুটি আজকে সারা দিনের বা গত 9 মাসের বলতে পারেন একটা ছোট্ট করে সামারি দেওয়ার আমি চেষ্টা করলাম আজকে যেখানে দাঁড়িয়ে আছে এবং যেখানে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে যে মুখোমুখি অবস্থা, এখন কোন পথে হাঁটবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? ধন্যবাদ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রফেসর ডক্টর ইউনূস, our Nobel laureate, the only one and only in বাংলাদেশ, তিনি কিন্তু এইবার চিন্তায় পড়েছেন এবং তাকে যারা কাছ থেকে দেখেছেন তাদের বক্তব্য হচ্ছে তার মুখে হাসি উবে গেছে এবং কপালে ভাঁজ পড়েছে চিন্তা। আর তিনি যেই কায়দায় তার এই মিথস্ক্রিয়াগুলো সম্পন্ন করছিলেন একবার ডে ওয়ান থেকে, যখন থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছেন, তিনি বক্সে একটার পর একটা টিক চিহ্ন দিয়ে গেছেন। কেউ যদি তাকে জিজ্ঞেস করে তিনি বলতে পারবেন এতগুলো বৈঠক করেছে, এতগুলো দলের সঙ্গে আলোচনা হয়েছে ইত্যাদি। মজার ব্যাপার হচ্ছে বরাবর তিনি একই ধারা বজায় রাখছেন। আজ তক তিনি কিন্তু কথাবার্তা বলেন, শুনেছেন, বুঝবার চেষ্টা করেছেন এবং এর প্রত্যুত্তরে কোন রকমের আশ্বাস কিন্তু যারা গিয়েছেন বিএনপি, জামাত কিংবা এনসিপির পক্ষ থেকে, তাদের মধ্যে বিশেষ করে বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত কিছু একটা পেয়েছে, এটি বুকে হাত দিয়ে বলতে পারবেন। তারা দাবি তুলেছেন, দুই দলই একটা রোডম্যাপ দাবি করেছেন, যে যেখানটায় কমনালিটি আমরা খুঁজে পাচ্ছি, বাকি দাবি দেওয়া ভিন্ন। বিএনপি অন টপ অফ দ্যাট 3 জন উপদেষ্টার পদ থেকে দাবি করেছে। আবার মাঠে আমাদের সাবেক নগর পিতা আনডিভাইডেড ঢাকার সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র ইশরাক, তিনি কিন্তু আবার মাঠ দখল করেছেন এবং বলেছেন যে তার দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তিনি বাড়ি ফিরে যাবেন না। অর্থাৎ ওই যে উপদেষ্টাদের পদ থেকে দাবি করে বসছেন, তার সঙ্গে মূল দলের যে দাবি তাও কিন্তু আজকে রিইটারেটেড হয়েছে। সুতরাং খেয়াল করে দেখেন, খলিল ওরফে মিস্টার রহমান, তিনি মূলত মার্কিন ঠিকানায় বসবাস করে ঢাকায় এসে নাজির হয়েছে। ইন এ ওয়ে হি রিপ্রেজেন্টস স্টেট উইদিন স্টেট যে ইন্টারেস্ট ইন নর্থ আমেরিকা তা। আর বাকি দুজন উপদেষ্টা যাদের পদ থেকে দাবি করা হচ্ছে, তারাই কিন্তু তরুণ তুর্কি, এই বিপ্লবের অগ্র সেনাপতি। এখন এক অর্থে যারা বিপ্লবটা মাঠে থেকে কার্যকর করেছেন, তারা মনে করেন এই সরকারের মূল ব্যক্তি কিন্তু এই দুইজনই। মাস্টার মাইন্ড মাহফুজ আলম, যাকে কদিন আগেও আমরা উজিরে খামাখা বলে অভিহিত করেছি, এবং আপনার সজীব ভুঁইয়া। এখন সজীব ভুঁইয়ার এপিএস তো তার বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা আরোপ করেছে দুদক এবং তাকে নিয়ে অনুসন্ধান চলছে। এখন এই যে পারসেপশনটা যে যার পায়রবি তিনি করতেন, সেই ভদ্রলোককে শেষ পর্যন্ত না স্পর্শ করে বসে দুদকের নখ এবং দাঁত। একটা সময় ছিল যখন দুদকের নখ এবং দাঁত নেই বলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমানই জানান দিয়েছিলেন। ইকবাল মাহমুদের কল্যাণে দাঁত এবং নখ আমরা দেখতে পাচ্ছি, আমাদের ডক্টর মোমিনের কল্যাণে এখন সিংহ গজিয়েছে। তো ফলে দুদক কিন্তু সর্বত্রগামী হয়েছে। এখন এই যে আসরগুলো ইভেঞ্চুয়ালি পদে থাকলে একরকম, না থাকলে আরেক রকম, তখন কিন্তু ভিন্ন ভিন্ন মাত্রা যুক্ত হতে থাকবে।
আর অনির্বাচিত সরকারের সময় দুদকের মতো প্রতিষ্ঠান কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কারণ তারা রীতিমতো লিবার্টি এন্ড লাইসেন্স পেয়ে গেছে। এমত অবস্থায় আপনার শেষ অবধি যদি ওই স্লোগানটি আপনার কার্যকর হয়, দড়ি ধরে মারো টান, উপদেষ্টারা রাজা হবেন খান খান খান। খান। না, এখানে উপদেষ্টারা হবেন খান খান, বা এই ট্রায়ো মিস্টার খলিলুর রহমান, আপনার মাহফুজুর রহমান এবং মাহফুজ আল্লাহ আমাদের সজীব ভুঁইয়া, এই তিনজনকে যদি শেষ পর্যন্ত বাড়ি পাঠিয়ে দেন, প্রফেসর ইউনূস আমার ধারণা একদিনও টিকতে পারবেন। ওয়াচ মাই লিপস, একদিনও টিকতে পারবেন। এখন সে কারণে কিন্তু তার কপালে চিন্তার ভাঁজ পড়েছে, এবং তিনি রোববারও কিছু রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করার চিন্তা ভাবনা করছেন। আবার এদিকে মার্চ ফর ইউনূস সেটি কিন্তু গতি সঞ্চার করছে। সারা দেশ থেকে আপনার যারা একদম পেটানো শরীরে লোকজন, তারা ঢাকা মুখ হয়েছেন, এবং আপনার দি ইউনিভার্সিটি যেগুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর ডরমেটরিতে নানান রকমের আপনার উপকরণাদি জড়ো করা হয়েছে, যা দিয়ে তারা তাদের যুদ্ধংদেহী চেহারা এবং মুখবেদান নিশ্চিত করতে পারে। তো ফলে এই যে অবস্থাটা, এইটি আপনার শেষ অব্দি রণক্ষেত্রে পরিণত করে কিনা ঢাকার রাজপথ, নতুন করে সেকেন্ড ফেজ অফ কালার রেভলিউশন তার চেহারা দেখায় কিনা, সেটি এখন দেখবার বিষয়। এখানে আপনার যাদের চাঁদবাড়ি হিসেবে নিশানা করা হচ্ছে, তারা কিন্তু আর কেউ নন, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, এবং বিশেষ করে 4 স্টার জেনারেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এখন এখানে ডেইজ আর নাম্বার উভয় পক্ষের জন্য। একদিকে 30 কর্মদিবস যেটি তারাই ধার্য করেছেন, তার মধ্যে জুলাই সনদ হাজির করতে হবে, তার মধ্যে বেশ কিছু সময় চলে গেছে। আবার ওইদিকে আপনার যে ট্রাইব্যুনাল কাজ করছে, সেখানে একটা পর্যায়ে আপনার এই ট্রায়ালের মধ্যে তালিকায় ভুক্ত হয়ে যেতে পারেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং শীর্ষ সামরিক কর্মকর্তাবৃন্দ। ফলে এই এই যে এমিনেন্ট ডেঞ্জার, মান সম্মান ইজ্জত এবং আপনার কালিমা সবকিছুই অ্যাট স্টেক। তো সেই জন্যে আপনার উভয় পক্ষের জন্য ব্যাটল লাইন ইজ ড্রন। আপনি যাই বলুন না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে চাচা আপন প্রাণ বাঁচা। সুতরাং এই যে ম্যাক্সিম, সেটি আপনি জামা কাপড় পরেন আর জামা কাপড় ছাড়া থাকেন, যেটা আপনার সামরিক এবং বেসামরিক অর্থে আমরা বোঝাচ্ছি, এটি আপনার এমিনেন্ট হয়ে দাঁড়াবে। সেই জন্য ক্লক ইজ টিকিং, সিচুয়েশনটা আইবল টু আইবল, অস্তিত্বের লড়াই। এখন দেখতে হবে যে ফাইনালি কি দাঁড়ায়। এবং প্রফেসর ইউনূস আপনার তার এই মসনদে টানটান হয়ে মোতায়েন থাকেন, না আপনার রিট্রিটে চলে যান, সেটাই এখন দেখবার বিষয়। এখন আপনার তার সেই জোয়ার কিন্তু এখন আর নেই, ভাটার টান আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। এবং এই অবস্থায় এই লম্বা বেলাভূমি পাড়ি দেওয়াটাও কিন্তু কঠিন কাজ। আপনার তিনি তো ব্যাঘ্র নন যে আপনার পাগমাট আমরা খুঁজে পাবো। তিনি নোবেল লরেট, সুতরাং মনুষ্য পায়ের চিহ্নই হয়তো লম্বা আপনার চলাচল ধরে দেখতে হবে, কিন্তু তটে পৌঁছালে নামতে হবে পানিতে। ডাঙায় জনতা আর সামনে হাঙর, যাবেন কোথায়? আমি পরিস্থিতিটা বুঝলাম, একটা ভয়াবহ পরিস্থিতি। আমি ঠিক জানি না রাজনীতির হিসাব নিকাশ যারা করেন তাদের কাছে এতখানি স্পষ্ট কিনা। ফলে
সহসা বাংলাদেশের মানুষের মুক্তির পথ নাই? আমি শুধু সেটিই ভাবছিলাম আপনার কথা শুনতে শুনতে। দেখুন, প্রফেসর ইউনুস মার্কেটিং ম্যান, আমি বারবার বলি, ইজ এ গুড প্যাকেজার, সেটাও সত্যি। কিন্তু যখন ভাটার টান দেখা দেয়, তখন আপনি যতই আহ, গতির সঞ্চার করবার চেষ্টা করেন, আপনার পা কিন্তু কাদায় দেবে যাবে, এবং এখন সেই পর্ব চলছে। জি, বুঝতে পেরেছি। মানে খুব স্পষ্টই বললেন যে আসলে আ আ আ প্রধান উপদেষ্টার পথ আ মানে কি বলবো? কুসুমাস্তীর্ণ নয়, সমাজতীর্ণ নয়। কণ্টকাকীর্ণ, এটা রাইট, মানতেই হবে। রাইট। কিন্তু সাধারণভাবে তো আমরা বুঝতে পারি যে ধরেন সেনাবাহিনীর সঙ্গে ওই যে আইবল টু আইবল সিচুয়েশন এ যেয়ে টেকাটা খুব কঠিন। কারণ রাষ্ট্রযন্ত্রের তারা খুবই একটা গুরুত্বপূর্ণ শক্তি। কেউ কখন ধরেন এরশাদ সরকার ৯ বছর শাসন করেছেন। আ যখনই সেনাবাহিনী তাদের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, তার পতন হয়েছে। আ আমরা দেখেছি সবশেষ শেখ হাসিনা সরকার, ওই যে বলে না ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, রাইট? আ শেখ হাসিনা সরকার এত এখন দাপটে, এত শিক্ষা যিনি প্রভাবশালী। নেবেন, তিনি সবসময় যে নোবেল পুরস্কার প্রাপ্ত হতে হবে এমন কোনো কথা নেই। নোবেল পেয়েছেন কিংবা পাননি, সবার জন্য একই নিয়ম। হুম, তা তো বটেই। এখন তাহলে কি মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ওইখান থেকেই আ ধরেন শেখ হাসিনা সরকারের উপর থেকে যখন সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিয়েছে আমি বলব না। যখন তারা জানিয়ে দিয়েছে যে তারা তাদের অবস্থান, তাদের কোনো ভূমিকাই থাকবে না। তারপরে কিন্তু এই সরকারের পতন হয়েছে, তাই তো? তো আ এখন ডক্টর ইউনূসের পক্ষে আ যেই সমর্থনদেরকে একত্রিত করার যে প্রয়াস, এমনকি আমি অনলাইন গুলোতে তার পক্ষে খুব ক্যাম্পেইন দেখছি। আবার যেটি গত ১ মাসে বন্ধ ছিল, ১ মাস আগে খুব তুঙ্গে ছিল এই ক্যাম্পেইনটি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো ৫ বছর দেখতে চাই। নির্বাচন পরে ইউনূসকে চাই। অথচ আমরা জানি যে যারা আন্দোলন করেছিল তারা নাকি খুবই আ হতাশ, খুবই ক্ষিপ্ত, কারণ তারা কোনোদিনও ভোট দিতে পারেনি। হ্যাঁ? এখন তারাই বলছে, "না, আমরা ভোট দিতে চাই না, আমরা নির্বাচন চাই না, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দেখতে চাই।" এই ক্যাম্পেইনটি মাঝখানে ১ মাসের মতো করে একটু স্তিমিত ছিল। এখন আবার খুব তুঙ্গে। আপনার কি মনে হয় এখান থেকে কোনো ফলাফল ডক্টর ইউনূসের পক্ষে আসবে? নানান কৌশল অবলম্বনের চিন্তা চলছে, তার মধ্যে একটি হচ্ছে ক্যাবিনেট সম্প্রসারণ। আমাদের ঘনিষ্ঠ পরিচিত জন কাউকে কাউকে অ্যাপ্রোচ করা হয়েছে, এবং তারা খুব ঠান্ডাভাবে আপনার এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করছে। এই বিবেচনায় যে আসলে য- আমি প্রয়াত আনোয়ার জাহিদের কথা মনে হলো আমার। তিনি একবার লিখেছিলেন এইরকম, যে একটি ডুবন্ত জাহাজ যখন সবাই নিশ্চিন্ত হয়ে যায় যে এটি ডুববেই, এমনকি তখন সেই জাহাজ থেকে ইঁদুরও সাগরে ঝাঁপিয়ে পড়ে। তারাও সাগরকে আহ উর্মিমালা মুখর সাগরকে নিরাপদ মনে করে জাহাজের তুলনায়, ডুবন্ত জাহাজের তুলনায়। এখন সে কারণেই বোধহয় আপনার যারাই আমন্ত্রিত হচ্ছেন তারাই সবিনয় অপারগতা প্রকাশ করছেন। এই পরিস্থিতিতে পড়তে হবে এই সকল প্রশংসায় ভাষা সরকারকে, আইকনিক ক্যারেক্টার প্রফেসর ইউনুসকে, সেটা আপনার ৯ মাস আগে কেউ চিন্তাও করতে পারত না। জি। আ আপনি মানে এতদূর কি পরিস্থিতি এত দূরে গেছে যে ওই যে আপনি বললেন যে ডুবন্ত জাহাজে যে ইঁদুরও পালায়, পরিস্থিতি কি ওই পর্যন্ত গেছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, বাংলাদেশে আমি তো সব শেডের রাজনীতিবিদদের সঙ্গে ওঠা বসা করেছি, সঙ্গত কারণেই, যেহেতু আমি পর্যবেক্ষণের কাজটি করি, এবং একমাত্র আনোয়ার জাহিদকে আমি পেয়েছি যিনি খুবই রিসেপটিভ একজন মানুষ ছিলেন। তার মতো ব্যক্তি বুদ্ধি বিবেচনা করেই সেই বাক্যগুলো গঠন করেছিল, এবং বাস্তব জীবনে তাই হয়। আপনি বিপদে পড়েন, লোকজন আশপাশে সবাই সরে যাবে,
কেউ ওন করতে চাইবে না। আজকে মহা বিপদে আছেন আমাদের একমাত্র নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস। এখন এখন ধরেন যেখান থেকে এই সংকট মূলত সেনাপ্রধান ৩টি বিষয়ের কথা বলছিলেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, করিডোর দেয়া চলবে না, মব ভায়োলেন্স চলবে না। ঠিক তো? এখন ধরুন জি অবশ্যই মব হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ইনস্ট্রুমেন্ট এই সরকারের সমর্থকদের। এখন তারা যদি হঠাৎ করে আপনার নিরামিষাশী হয়ে যান, যেই বাঘ হঠাৎ করে নিরামিষাশী হয়ে যায়, ভেজিটেরিয়ান হয়ে যায়, সেই বাঘ তো ক্রমে ক্রমে শীর্ণকায় হতে থাকে। তখন হালুম হুলুম করলেও কেউ আর পাত্তা দিতে চায় না। শের শোর করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু শোর করার গলা যদি নিস্তেজ হয়ে যায়, তাহলে সেটি কোনো ইফেক্টিভ ভয়ের সঞ্চার করতে সমর্থ হবে না। এখন অবস্থাটা হয়েছে তাই। যেই রক্তচক্ষু এক একজন উপদেষ্টার আমরা দেখেছি, ভাবভঙ্গি এমন ডন কুইকসোটকেও ছাড়িয়ে যায়। এখন তারা ক্রমে আপনার গলা স্বর নামিয়ে ফেলছে এবং কোনোভাবে যদি জনারণ্যে মিশে যেতে পারেন তাহলে বোধহয় বর্তে যাবে, এরকমও কারো কারো কথা শুনছি। সুতরাং খানাদানা যা খাওয়ার তা তো খাওয়া হয়েই গেছে এবং যখন পথ ছেড়ে দেবেন তখন হয়তো জানা যাবে কত কোটি টাকা তারা এই স্বল্প সময়ের মধ্যে নিজেদের করে নিতে সক্ষম হয়েছেন। রাষ্ট্রের টাকা, যেটা আত্মীকরণ, জাতীয়করণ বলবো না আমি, উল্টো কাজটি হয়েছে হয়তো। স্যার আমরা যদি একটু দেখি যে এই পরিস্থিতির মধ্য দিয়ে আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস করিডোর দেওয়ার বিষয়টি থেকে সরে আসবেন? দেখুন তাকে বাংলাদেশের মানুষ এটা পছন্দ করছে না। কাম হোয়াট মে, তারা কিন্তু দুজনেই বলেছেন, প্রফেসর ইউনূসও বলেছেন, খলিলুর রহমানও বলেছেন। কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। আমরা বোঝাবো, বুঝতে না চাইলে জোর খাটাবো, মানে ভাবটা এরকম। এখন তাদের যে অন্যতম ইনস্ট্রুমেন্ট আপনার শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ মাঠে যারা অবস্থান করছেন সেই অকুতভয় সৈনিকেরা, তারা এখন পর্যন্ত কিন্তু আরেকটা পুলিশের ভূমিকায় আছে। এখন যখনই তাদের উপর হামলে পড়বেন আপনি, যান বাঁচানো ফরজ আপনার, তখন তারা যদি রুখে দাঁড়ান এবং ওই সিদ্ধান্ত ৩রা অগাস্টের সিদ্ধান্ত থেকে সরে আসেন, তখন তো এটা হবে রিয়েল একটা যুদ্ধক্ষেত্র এবং তার ফলে মাহফুজ আলম মহোদয়ের যে ভবিষ্যৎবাণী, যেটা প্রফিটিক হয়ে দেখা দেবে যে গৃহযুদ্ধ প্রত্যাশন, সেটি তখন কার্যকর হওয়া শুরু করবে। আপনার সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রথম চোটে আপনার যত অত্যাধুনিক অস্ত্রই আপনার থাক না কেন, আপনি কিন্তু এটে উঠবেন না। কিন্তু যখন রিগ্রুপড হবেন, আপনার হিট অ্যান্ড রান অ্যাপ্রোচে গেরিলা কায়দায় যুদ্ধ করা শুরু করবেন, আইইডি আপনার ইম্প্রোভাইজড যে এক্সপ্লোসিভ ডিভাইস, সেগুলো ব্যবহার করা শুরু করবেন। দেখা যাবে হঠাৎ করে একটা কালভার্ট উড়ে যাচ্ছে এখানে, ওইখানে দেখা যাবে একটি ভবন ধসে পড়ছে। তখন কিন্তু এটা প্যানিক স্ট্রিকেন করে ফেলবে সমগ্র জনগোষ্ঠীকে এবং তখন মনে হবে যে কোন দুঃখে এই রকমের একটি সিন্ধাবাদের দৈত্য আমাদের জাতির ঘাড়ে চাপিয়েছিল। বুঝতে পেরেছি। বাংলাদেশের মানুষ তো অনেকদিন হলো যে এইসব বোমাবাজি এইসব দৃশ্য দেখেনি। সম্ভবত ২০১৩-১৪ সালের পরে আর এমনটি হয়নি। তাও বলবো না, আমি মুক্তিযুদ্ধের পরে হয়তো আর দেখি, কারণ এবার সংঘর্ষটা, মারামারিটা কিন্তু একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে যাবে এবং আপনার অস্ত্র ব্যবসায়ীদের জন্য এটা হবে রমরমা ক্ষেত্র। আফগানিস্তানের যুদ্ধ শেষ হওয়ার পর নতুন ক্ষেত্র খুঁজবার জন্য অন্বেষণে অনেকেই ব্যাপৃত আছে। এখন আমরা এক মুসাবের বিন শমশেরের কল্পকাহিনী জেনে পড়ে অভ্যস্ত, তখন দেখা যাবে যে অসংখ্য ওয়ারলর্ডের জন্ম হয়েছে এবং আপনার ইয়াবা যেমন আসে মিয়ানমার থেকে, তখন দেখবেন অস্ত্রশস্ত্র গোলা বারুদে বন্যায় ভেসে যাচ্ছে সারা দেশ। স্যার ভয় দেখান না, আমি দু একটা জায়গা থেকে শুনতে পেয়েছি
কোনোভাবে না, আপনি না, না, আমি আমি ভয় দেখাচ্ছি না, প্রামাণিকভাবেই বলছি। সেফার ওয়ার্ল্ড নামে লন্ডন বেসড একটি গবেষণা সংস্থা আছে। তাদের পক্ষ থেকে আমরা মাঠ পর্যায়ে বাংলাদেশে proliferation of illegal small arms কতটুকু কিভাবে হয়েছে সেটি নিয়ে গবেষণা করেছি। এবং সেই 111 সরকারের সময়ই আমরা খুঁজে পেয়েছিলাম প্রায় 5 লাখের বেশি অবৈধ অস্ত্র আপনার সারা দেশে ছড়িয়ে আছে। এখন উইথ দ্য প্যাসেজ অফ টাইম ডেফিনিটলি অনেক গুণ বেড়েছে। এটা তো মানতে হয়, আইইডির প্রচলন তখন হয়তো অতটা ছিল না, এখন তো এটা সর্বব্যাপী। এই কদিন আগে খবর পেলাম আপনার বোমা বিস্ফোরিত হয়েছে। তা এখন সেটা যদি নর্ম অফ দ্য ডে তে পরিণত হয়, তখন তো বাড়ি ঘরে সবাই নিরাপদ আশ্রয় ভেবে রাস্তায় বেরোতেও চাইবেন না। জি, বুঝতে পেরেছি। তো আমি ২ একটা আপনি যেমনটা বলছেন আরো ২ একটা জায়গা থেকে আমি এমনটি শুনেছি যে আসলে যুদ্ধটা আমরা কোনোভাবেই এড়াতে পারবো না। এটা কি ঠিক স্যার? এটা অবশ্যম্ভাবী। আপনার আমরা সবাই যে যার মতো করে সেটি ক্ষেত্র প্রস্তুত করছি, এবং যত দিন যাবে প্রফেসর ইউনুসের হুকুমাত যত এক্সটেন্ডেড হবে, সম্প্রসারিত হবে, ততই ভয়াবহ রূপ লাভ করবে এই গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী আপনি বলছেন। অবশ্যম্ভাবী, এবং কেউ কেউ মনে করেন অত্যাবশ্যক। কেন? অত্যাবশ্যক কেন? এই জন্য যে আপনার একটি পক্ষ আছেন যারা মনে করেন যে জনসংখ্যা বেড়ে গেছে, কমানো অত্যাবশ্যক। আরেকটি পক্ষ মনে করেন অস্ত্র ব্যবসার এটা একটা রমরমা ক্ষেত্র হতে পারে, পটেনশিয়াল আপনার মার্কেট, সেটি আরেকটি বিষয়। আরেকটি হতে পারে ইডিওলজিক্যাল অ্যাক্স গ্রাইন্ড করবার মোক্ষম সুযোগ, যেটি প্রফেসর ইউনুসের এই আপনার মিস গভর্নেন্স দেশটাকে এই জায়গায় এনে হাজির করেছে। মব জাস্টিস কোনো সভ্য দেশের রীতি হতে পারে না। আপনার মগের মুল্লুক বলে যাদের নিয়ে আমরা বিদ্রুপ করতাম, তাদের অবস্থাও আমাদের চেয়ে ভালো এখন মনে হচ্ছে। স্যার আমার দর্শকরা খুব আমার উপর নাখোশ হয়েছেন। তাদের কমেন্টস আমি দেখাই না দেখে আনিসুর রহমান এই মন্তব্যটি করেছেন। কোনোই অসুবিধা নাই। আমি একটু দেখিয়ে দিতে চাই স্যার, অনেকে অনেক কমেন্ট করে। দেখা যায় যে আপনার কথার ফ্লো রাখার জন্য আমি সেগুলো একটু স্কিপ করে যাই। আমি একটু পড়ে শোনাই। দর্শকরা খুবই বিরক্ত হয়েছেন। বিলাল আহমেদ বলেছেন, "এই নাটকের মূল কারণ করিডোর এবং চট্টগ্রাম বন্দর থেকে মানুষের দৃষ্টি সরাতে নাটক করা হলো। কিন্তু সময় কম খুব কম। সোমবার পর্যন্ত সময় আছে ইউনূস সরকারের হাতে। সোমবারের পরে কিছু একটা হতে পারে স্যার।" এরকম একটি কথা এখানে বিলাল আহমেদ বলেছেন। জানি না আমি তারপর তার সঙ্গে সহমত পোষণ করছি। টাইম ইজ রানিং আউট। উই আর ওয়াকিং অন এ টাইট রোপ, এতে কোনো সন্দেহ নেই। জি। সোমবার পর্যন্ত টাইম আছে আপনি বলছেন। এখানে এসকে লিখন একটি মন্তব্য করেছেন, "সাহস থাকলে কমেন্টটা পড়েন।" আচ্ছা, আমি অনেক সাহসী যে কমেন্টটা পড়তেছি। এরদোগানকে এরদোয়ানের কথা বলতেছেন টার্কির। তার জনগণে বাঁচিয়েছিল কলিমুল্লাহ স্যার। এই বিষয়টা বলেন। জনগণ পাশে আছে জমি স্যারের। I don't know. দেখুন, হয়তো এরদোয়ানের সঙ্গে প্রফেসর ইউনূসের আপনার তুলনা চলে না। তিনি একজন কমিটেড মানুষ, প্রফেসর ইউনূস একজন নন কমিটাল পারসন। গুণগত পার্থক্য আছে চরিত্রে এবং স্ট্রাচারে, সেটাও আমাদের ভুলে গেলে চলবে না। প্রফেসর ইউনূস আর যাই করেন, ওই প্যাকেজ নিয়ে পসরা সাজিয়ে বসেননি যে আপনার এরদোয়ানের ভ্যারিয়েন্ট অফ ইসলাম তিনি বিপণন করবেন। প্রফেসর ইউনূস মাইক্রো ক্রেডিট স্পেশালিস্ট। তার সমস্ত চিন্তা ভাবনা, কাজকর্ম আপনার হচ্ছে মাইক্রো পরিসরে গরিব মানুষের আপনার কোচর নিংড়ে কিভাবে লাভের অংশ নিয়ে আসা যায়, এই পারদর্শিতা তিনি দেখাতে পেরেছেন বলেই যে আমেরিকার অ্যাপালেচিয়ান মাউন্টেন রিজিয়নে আপনি জানেন রুরাল পভার্টি আছে, আরকানসার বিভিন্ন অঞ্চলে আছে। তো সেই ধরনের প্রান্তস্থ জনগোষ্ঠী পকেট নিংড়ে কিভাবে আপনার টাকা বের করা যায়,
সেই ব্যাপারে তিনি মুন্সিয়ানা অর্জন করেছেন এবং এই কারণেই তাকে মাথায় তুলে সবাই নাচানাচি শুরু করেছিলেন। এখন সেটি এতদিনকার তার স্পেশালাইজেশন, সেখান থেকে তিনি যদি এখন আপনার এরদোয়ানের মতো সুন্নি ভ্যারিয়েন্ট অফ ইসলাম প্রচার করার চেষ্টা করেন, তাহলে তো লোকে আবারও তার ওই প্রথম বিয়ের সময় যে কন্ডিশন ছিল সেটা ফুলফিল করতে গিয়ে যে স্ট্যাটাস তিনি অর্জন করেছেন এবং তার ব্যালেরিনা যে জ্যেষ্ঠ কন্যা, যেই ধর্মে দীক্ষিত এবং যেই চার্চে তার পার্টনারকে তিনি আপনার স্বামী হিসাবে বরণ করে নিয়েছেন অর্থোডক্স রীতিতে, সেটা তো ক্রিশ্চিয়ানিটি। আর যাই হোক, সেটি কিন্তু দোয়ানের মতো আচারনিষ্ঠ ইসলাম নয়। ফলে কোনো তুলনাই চলে না। একজন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তির সঙ্গে একজন খ্রিস্ট আপনার বিশেষ করে রাশিয়ান অর্থোডক্স চার্চের অনুবর্তী মানুষ পিপল অফ দ্য বুক হতে পারেন, কিন্তু আপনার মেইনস্ট্রিম ইসলামে অংশ নন, এটাই সবাই বলবে। স্যার, অনেকে অনেকগুলো মন্তব্য করেছেন, এর মধ্যে একটি প্রশ্ন আমারও, সেটি হচ্ছে যে দুলাল নামে একজন প্রশ্ন করেছিলেন যে পদত্যাগ করলেই, মানে ডক্টর ইউনূস পদত্যাগ করলেই সমস্যার সমাধান কিনা, এটি যেমন জানতে চেয়েছেন, তেমনি করিডোর ইস্যুতে জেনারেল ওয়াকার কি থেমে গেলেন কিনা, পদত্যাগ ইস্যুতে করিডোর বন্দর এগুলি ব্যবস্থাপনা ঢেকে পড়ে গেল কিনা, এটি একজন একটি প্রশ্ন করেছেন রকার লিসবন থেকে। এবং আরেকজন, আমি প্রশ্নটা এখানে রেখেছি যে অবাক লাগে কারা ইউনূস দেশ বিক্রি করে দিচ্ছে জেনেও তাকে চায়, এখন আর কারো মাথা ব্যথা নাই। তিনি একটু হতাশরি বলেছেন। আর একজনের মন্তব্যটি আমি দেখাতে চাই আপনাকে, তিনি বলছেন, হাবিবুর রহমান, তিনি বলছেন ওয়াকার দেরি করছেন। যদি এই কয়টি প্রশ্নের একটু উত্তর দিতেন। দেখুন, আপনার ইউনূস মহোদয় চিন্তিত যে লোকজনের পারসেপশন জন্মেছে যে তিনি দেশ বিক্রি করে দিয়েছেন বা দিচ্ছেন। তো এখন সত্যিকার অর্থে তিনি বিক্রি যদি নাও করে থাকেন, পারসেপশনটা যদি এরকম হয়, এটা কাটানোর সময় তো তার নেই, কারণ পর্যাপ্ত সময় তার হাতে নেই। তাকে তো বিদায় নিতেই হবে, কারণ তিনিও খুব ভালো করে জানেন এই প্রধান উপদেষ্টার পদটি মৌরুষি পাট্টা নয়। তিনি আপনার পাট্টা পাননি, চিরস্থায়ী বন্দোবস্ত যেটাকে বলি আমরা, সেই রকমের কোনো তকমা পাননি। তো ফলে আপনার যেহেতু সবচেয়ে বড় ক্রিয়াশীল রাজনৈতিক দল বিএনপি পরিষ্কার সাফ সাফ জানিয়ে দিয়েছে ডিসেম্বর ইজ দ্য ডেডলাইন। আমাদের মাননীয় সেনা প্রধান তিনি আপনার 1 জানুয়ারি বলে দিয়েছেন নতুন সরকার দেখতে চান। এবং এখানে সালাউদ্দিন মহোদয়, যিনি 4 জনের একজন হিসেবে ডেলিগেট হিসেবে গিয়েছিলেন, তার আমি ইন্টারভিউ শুনেছি। তিনি আমাদের মাননীয় সেনাপ্রধানের সঙ্গে একমত পোষণ করেছেন এবং বলেছেন যে তিনি যে কথাগুলো বলছেন ন্যায্য কথাবার্তা, এবং আপনার এটি তার পারভিউতে পড়ে, এখতিয়ারে পড়ে। এটা বলার কোনো জো নেই যে তিনি এখতিয়ার বহির্ভূত ভাবে অ্যাজ এ ম্যান ইন ইউনিফর্ম এই কথা বলতে পারেন। যেহেতু সালাউদ্দিন মহোদয় নিজেও কিন্তু একসময় ম্যাজিস্ট্রেট ছিলেন, মন্ত্রী তো ছিলেন, তো সেই জন্যে তিনি ওই আপনার রামশ্যাম যদু মধুমার্কা ব্যক্তি নন, বোদ্ধা একজন মানুষ, প্র্যাকটিশনার, জনকীর্তক ছিলেন, জনসাধারণের প্রতিনিধি ছিলেন, মন্ত্রিত্ব করেছেন, এবং তার আর্টিকুলেশন খেয়াল করে দেখেন, খুব সুচিন্তিত ভাবে তিনি কয়েন করছেন শব্দগুলো। তো সেই জন্যে আপনার যেখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আপনার সেনাপ্রধান একই স্বরে একই সুরে কথা বলেন, তখন প্রফেসর ইউনূস যতই আপনার ছলাকলা করুন না কেন, তার আসলে ম্যানিউভার করার রুমটা ক্রমে ক্রমে ছোট হয়ে আসছে। বুঝতে পারছি। এখানে একটি মন্তব্য করেছেন, এই কথাটি আমি কালকে একটু হালকা আলোচনা করেছিলাম, যে একটা বিপ্লবী সরকার গঠনের পায়ে তারা চলছে। আপনারা জানেন যে আপনি যাদেরকে ত্রিরত্ন বলেন, হ্যাঁ, তারা নাকি দেশে যাবে ডক্টর ইউনূস সরকারকে সমর্থন দেওয়ার জন্য।
তারা সেনাপ্রধানকে সরানোর জন্য খুব হুমকি দিচ্ছে। এদিকে শুরু থেকে আওয়ামী লীগও সেনাপ্রধানের উপরে খুবই ক্ষিপ্ত ছিল, কেন তারা 5ই অগস্ট গুলিবর্ষণ করলো না, কেন তারা ঠেকিয়ে দিল না গণ আন্দোলনকে, রাইট? তো সব মিলিয়ে সেনাপ্রধান কি একা হয়ে গেছেন বলে আপনার মনে হয়? এই বিপ্লবী সরকার যেটি করতে চাচ্ছে, সেই বিপ্লবী সরকার কি তারা করতে পারবে? তাহলে তো সেনাবাহিনী মানে সংবিধান না থাকলে কিছুই আর থাকবে না। সংবিধান না থাকলে এই সেনাবাহিনীও আসলে অমিট হয়ে যায় যদি বিপ্লবী সরকার গঠিত হয়ে যায়। যদিও আপনি অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন, তবু আপনার কাছে প্রশ্নটি রাখলাম যে সেনাবাহিনীর সঙ্গে আমি যতটুকু বুঝতে পারছি মানুষ তার সঙ্গে আছে। দেখুন, এই বিপ্লবী সরকার গঠনের আহ্বান কিন্তু প্রথম এই জিগির তুলেছিলাম আমি এবং চাষি মামু যুক্ত ফোরামের প্ল্যাটফর্ম থেকে। আমরা যা বোঝাতে চেয়েছি তার সঙ্গে এখন যারা এই জিগির তুলছেন তার গুণগত পার্থক্য আছে। আমরা আমার প্রিয় ছাত্র আবু সাইদ এবং মুগ্ধের যে আত্মদান, সেটি যাতে অবমূল্যায়িত না হয়, তা যেন আপনার একটা রিমার্কেবল ইম্প্যাক্ট ভবিষ্যৎ বাংলাদেশের জন্য রাখতে পারে, সেই জন্যই কিন্তু এই আহ্বানটা জানিয়েছিলাম। এই মোচে তা দেয়া এনজিও সেক্টরের লোকজন কিংবা ফুল টাইম কনসালটেন্সি করা লোক যারা সেকেন্ড ক্যারিয়ারে আছেন, এই ধরনের ব্যক্তিবর্গ যাদের ন্যূনতম কোনো রকমের অবদান নেই, ন্যূনতম কোনো রকমের আপনার ঝুঁকি তারা নিতে চাননি, সেই সমস্ত লোক সুন্দর করে টপাটপ এক একটি চেয়ার দখল করে ফেললেন এবং তারপর যথারীতি আখের গোছানো শুরু করলেন। এই যে ব্যক্তিবর্গ, এদের দিয়ে আর যাই হোক বিপ্লবী সরকার গঠন করা তো দূরে থাক, বিপ্লব নিশ্চিত করাও অসম্ভব। সেই কারণেই আমরা চেয়েছি যে অথর্ব আপনার উপদেষ্টা পরিষদ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই জাতির জন্য মঙ্গল। স্যার, তাহলে আমরা দেখলাম যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি শুরু থেকেই গৃহযুদ্ধের কথা বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও তিনিও বারবার করে বলেছেন মনে রাখতে হবে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। আমরা দেখেছি ভারতের সঙ্গে পায়ে পা বাঁধিয়ে ঝগড়ার প্রচেষ্টা চলেছে। এখন এখন যদি বলি যে এখন খেয়াল করে দেখুন, আমি খোলামেলা বলি, আমাদের প্রফেসর ইউনূস শুরুতেই কিন্তু সেভেন সিস্টারের দিকে নজর দিয়েছেন। কেন দিয়েছেন? তার ধর্মীয় তাগিদ থেকে। সেভেন সিস্টার খ্রিস্টান মেজরিটি এলাকা, আপনার নাগাল্যান্ড 100% খ্রিস্টান, মিজোরাম ওভারওয়েলমিং মেজরিটি খ্রিস্টান, মণিপুরে ভালো খ্রিস্টান প্রেজেন্স আছে, ত্রিপুরায় আছে, এমনকি আসামে আছে, অরুণাচলে আছে। তো ন্যাচারালি তিনি সমগোত্রীয় যারা তার বিশ্বাসী তাদের একই ফোল্ডে নিয়ে আসার একটা চিন্তা থেকেই, তাগিদ থেকেই কিন্তু জোরে সোরে ঝুঁকি আছে, সেটা মাথায় নিয়েও মিসআন্ডারস্টুড হওয়ার সুযোগ আছে, সে বিষয়টা মাথায় রেখেও তিনি কিন্তু বারংবার এই সেভেন সিস্টারের দিকে হাত বাড়িয়ে রাখছেন এবং বারংবার এই প্রসঙ্গ টেনে আনছেন। এটি একটা নতুন ডাইমেনশন, এটা কিন্তু কেউ এভাবে চিন্তা করেন। ফলে আমরা যে ভূ রাজনৈতিক যে আঞ্চলিক রাজনীতি, সেটার একটা প্লেগ্রাউন্ডে তো আমরা আছি, এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। এখন এখানে একজন একটি মন্তব্য করেছেন যে আগামী বৃহস্পতিবার মানে শুক্রবার এলেই বাংলাদেশে ওই যে জুম্মার নামাজকে কেন্দ্র করে যে একটা সমাবেশের আয়োজন থাকে, হ্যাঁ, তো একজন একটি মন্তব্য করেছেন যে আগামী বৃহস্পতিবার নতুন কোনো নাটক রিলিজ হতে পারে কিনা। মানুষ যথেষ্ট সচেতন, মানুষ সবই খেয়াল করে। অবশ্যই আপনার মানুষ অজ্ঞতাবশত আপনার যেহেতু নামের সঙ্গে মোহাম্মদ শব্দটি আছে, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম তিনি ধারণ করে আছেন এবং আমাদের ইউসুফ আলাইহিস সালামের নাম তিনি ধারণ করছেন, ইউনূস আলাইহিস সালাম। এই যে ব্যাপারগুলো, না, আমি ইউসুফ আলাইহিস সালামের নামটি স্মরণ করেছি যে তার মতো সুন্দর চেহারার একজন মানুষ। তো ফলে এইরকম একজন সুপুরুষ আপনার এই রাজাসনে বসে আছেন বা বসবেন, সেটি মানুষকে মোহিত করেছে, সম্মোহিত করেছে। তারা যদি বুঝতেন যে
আপনার হৃদয়ে ভিন্ন আপনার স্পর্শ আছে, পবিত্র আত্মা ঘোরাফেরা করছে, তাহলে হয়তোবা তারা দ্বিধান্বিত থাকতেন। এখন উইথ দ্য প্যাসেজ অফ টাইম অনেকেই বিষয়টা জানছেন। আপনার খলিলুর রহমান যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তার মার্কিন পাসপোর্ট নেই, কিন্তু মার্কিন ঠিকানা আছে, তার স্ত্রীর পাসপোর্ট আছে, এবং আহ, ভিন্ন নামে তিনি যদি পাসপোর্ট নিয়েও থাকেন, সেটা সপ্রমাণ করা দুরূহ কাজ। জেনে শুনেই তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আদালতের আশ্রয় নিতে চেয়েছেন। কারণ একবার যদি আদালত প্রকৃতির হয়ে যায় বিষয়টি, ইটস এ লং রান প্রসেস। জাস্টিস হারিড, জাস্টিস বারিড। সো সেই কারণে লম্বা সময় ধরে ধাপে ধাপে যদি বিষয়টা চলতে থাকে, তাহলে দেখা যাবে তার এই লাইফ টাইম শেষ, এবং তিনি আপনার তার মতো করে বাজার সওদা করে মার্কিন মূল্যকে আবার পাড়ি জমাতে পারবে। কানেকটিকাট তো সুন্দর। জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, ডিনার। রাইট? সো যদি ডিনাই করে, মানে ডিলে হয়, সেটাও কিন্তু প্রবলেম স্যার। এখানে একজন একটি মন্তব্য করেছেন এখন যে ধরুন মার্কিন ভুবনে যিনি স্থিত হয়ে আছেন, তাকে আপনি দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেও কিন্তু ধরে রাখতে পারবেন না। মার্কিন নাগরিক এলিয়েদাকে ঠিকই মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে গিয়েছিল তার নামে ড্রাগ ট্রাফিকিং এর চার্জ থাকা সত্ত্বেও, এবং নিজ বাসভূমে ফিরে গিয়ে তিনি কিন্তু গর্বের সঙ্গে বলেছিলেন, এই বেটারদের তো বোকা বানিয়ে এসছি, আমি তো আসলেই ড্রাগ ট্রাফিকার। জি। আর এখানে এখানে একজন মন্তব্য করেছে, মানে আগে একটি মন্তব্য আমি দেখিয়েছিলাম, তারা বলছেন যে সেনাপ্রধান একা নন, তার সঙ্গে দেশের জনগণ রয়েছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি তার পক্ষে মানুষ এখন অনেক বেশি কথা বলছে। বিশেষ করে করিডোর নিয়ে বাংলাদেশ মানুষ কিন্তু একটা অঘোষিত ঐক্যমত্যে পৌঁছে গেছে যে করিডোর দেয়া যাবে না। এটি আমি আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই বুঝতে পারবেন, অনুধাবন করবেন। এখানে এখানে দুলাল আলম আরেকটি প্রশ্ন মন্তব্য করেছেন যে জেনারেল ওয়াকার দেরি করে ভুল করছেন। স্যার, অনেকে যে প্রশ্নটি করেন, ইউনূসের ফাঁদে পা দিলে তার ফাঁসি হওয়ার সম্ভাবনা না, এটাকে বলে আশঙ্কা। আশঙ্কা আছে, অতএব দেরি না করে যা করার এই মুহূর্তে খুব দ্রুত করতে হবে। এটি কিন্তু ঠিক স্যার। যদি আমি এটিও শুনেছি যে সেনাপ্রধানের জীবন হুমকিতে, বা শুধু হুমকিতেই নয়, যে আপনি যেমন বলছেন যে ওয়াকার কি বলে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চলে যেতেই হবে, যেমনটি আপনি জোর দিয়ে বলছেন, তেমনি যদি তিনি না যান, সেনা প্রধানকে ওই যে বলে না শুলে চড়তে হবে, সামথিং লাইক দ্যাট, এরকম কথাবার্তা কিন্তু আমি শুনতে পেয়েছি। তো অনেকেই কেন তিনি দেরি করছেন, কেন তিনি জরুরি অবস্থা জারি করছেন না, এই প্রশ্নটি অনেক। দেখুন, তার দেরি করা সঙ্গে তিনি কিন্তু আপার এন্ডে থাকতে চাচ্ছেন। আপনার ভুল করলে তিনি একা প্রথম করতে চাচ্ছেন না, ভুলটা তিনি চাচ্ছেন ইউনূস পক্ষই করুক, তাহলে মরালি তিনি আপার গ্রাউন্ডে থাকবেন। যেহেতু ইতিমধ্যে তিনি প্রমাণিত করতে সক্ষম হয়েছেন তিনি সাচ্চা দেশপ্রেমিক একজন মানুষ, এবং দেশের দেখভাল করবার জন্য সেনাপ্রধানের কাছ থেকে জনগণের প্রত্যাশা যেরকম থাকে সেটি পরিপূর্ণভাবে তিনি পরিপূরণ করতে সক্ষম হয়েছেন। সুতরাং এইরকম একজন মানুষ, তিনি আপনার অবশ্যই সতর্ক অবস্থায় আছেন বলে আমি মনে করি, এবং তিনি আর যাই হোক প্রয়াত খালেদ মোশাররফের মতো ভূমিকায় রত হবেন তেমনটি আমি মনে করি। স্যার, আপনি একদিক দিয়ে ঠিক বলেছেন, আবার অন্য দিক দিয়ে যদি দেখেন যে দুজন যদি দুজনের দিকে বন্দুক তাক করে রাখে, এখন যদি ভাবে না আমি আগে গুলি করব না, না আমি আগে গুলি করব না, হ্যাঁ, ওই যে আপ পেহেলে একটা কথা আছে না, এরকম যদি লখনৌ কালচার। রাইট। সো তখন তখন তো আসলে মারা পড়ার চান্সই বেশি। দেখুন, খালেদ মোশাররফের ক্ষেত্রে যেটি ঘটেছে, রাশেদ মোশাররফ তার সহোদরের মাতার কারণে রাস্তায় কুকুরের মতো গুলি খেয়ে মরতে হয়েছে, যেটি আনফরচুনেট একটা এপিসোড আমাদের ইতিহাসে। আমরা তার কোন রকমের পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা চাই আমাদের সাচ্চা দেশপ্রেমিক মাননীয় সেনাপ্রধান তিনি প্রিভেইল করুন, জনগণের যে আশা আকাঙ্ক্ষা
তা বাস্তবায়নে তিনি তার মহান যে ব্রত সেটি প্রতিপালন করতে সক্ষম হন এবং সকল রকমের আপনার ভ্রুকুটি উপেক্ষা করে তিনি পেশাদারিত্বের সঙ্গে এই রাষ্ট্রটি রক্ষা করতে সক্ষম হবেন, তেমনটি আমরা আশা করি। সেক্ষেত্রে কি জরুরি অবস্থা জারি করা প্রয়োজন বলে আপনার মনে হয়? এখন এটি তো মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও বটে। আপনার যত রকমের সমালোচনাই করুন না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে তিনি হেলম অফ অ্যাফেয়ার্স আছেন। জি। না, তিনি তিনি যদি পরিস্থিতি সেরকম দেখেন, তিনি তো রাষ্ট্রপতিকে অনুরোধ করতে পারেন। আমার মনে হয় না, মানে প্রফেসর ইউনূস উড বি দ্য লাস্ট পারসন টু কাম আপ উইথ সাচ রেকমেন্ডেশন। তিনি বিদেশ সফর যে করছেন তার আগে পরে রীতি অনুসারে বঙ্গভবনের ধারে কাছে হাঁটছেন। আমি নিজে আমন্ত্রিত হয়ে আপনার বঙ্গভবনে গিয়েছি এই শাসন আমলে, কিন্তু সেখানে প্রফেসর ইউনূস এবং তার পারিষদবর্গকে কিন্তু পাইনি। এটা কাস্টমারি প্রোটোকল, আপনি অস্বীকার করে থাকবেন কোথায়, যাবেন কোথায়? আপনাকে আমি সম্মান করি কিন্তু প্রোটোকলের কারণে, সেই প্রোটোকল আপনি অস্বীকার করছেন। ফার্স্ট ম্যান অফ দ্য কান্ট্রি, তাকে আপনি অবজ্ঞা করছেন, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। এটা আর যাই হোক সবচাইতে আনকার্টিয়াস একটি কাজ, এটা আপনাকে স্বীকার করতেই হবে। স্যার, এটা আমি শেষ প্রশ্ন করছি। সেটি হচ্ছে যে এটি মঞ্জুর আলম প্রশ্নটি করেছেন। সমন্বয়ক, তৌহিদি জনতা, চক্রান্তকারী দেশ বিদেশি শক্তি, এরা কি এত সহজে সরে যাবে? এরা, আমরা শুনতে পাচ্ছি তারা জুলাই প্রক্লেমেশন চাচ্ছে। প্রক্লেমেশন না, তারা তো এটা খোলামেলা বলছেনই, চাচ্ছেন কেন? এটা তাদের দাবি। তারা এটি প্রথম দাবিটি আদায় করে ছেড়েছেন, দ্বিতীয় এবং তৃতীয় দাবিটিও যথানিয়মে পরিপূরণ হবে প্রফেসর ইউনূস যদি গদ্দিনশীল থাকেন, এতে কোনো সন্দেহ নেই। সো ডক্টর ইউনূস কি এই পরিস্থিতির জন্য তো তিনি দায়ী হয়ে থাকবেন, সেটি বুঝে শুনেও, মানে তিনি যেন তেন উপায়ে টিকে থাকার চেষ্টা করবেন বলে আমরা শুনছি। আমরা এ টিম, বি টিম, সি টিম, নানা রকম টিমের কথাও যেমন শুনছি, এরকম এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, এরকম পরিকল্পনার কথাও শুনছি। একটা প্ল্যান মাত্র মঞ্চস্থ হলো, অনেকে অভিযোগ করছেন যে যেই 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 পদত্যাগ নিয়ে যে ঘটনাটি ঘটলো, কেউ তার পদত্যাগ দাবি করেনি, সেনাপ্রধান তার পদত্যাগ দাবি করেনি, বিএনপি তার পদত্যাগ দাবি করেনি, কেউই তার পদত্যাগ দাবি করেনি, কিন্তু তিনি নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে পদত্যাগের কথা বলে গত 2-3 দিন ধরে একটা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করলেন। অনেকেই বলেন এটি হচ্ছে ওনার একটা প্ল্যান এ। এখন ওনার ধরেন সেনাপ্রধান তার বক্তব্য দিয়েছেন, সেটার পরিপ্রেক্ষিতে তিনি এই কৌশলে অগ্রসর হয়েছেন। এখন ভবিষ্যতে তার এরকম আরো কয়েকটি কৌশল ধাপে 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 রয়েছে। কি ঘটলে কি ঘটিলে কি ঘটাইবেন, এরকম নাকি বিষয় রয়েছে। সেই ক্ষেত্রে সেই যদি হয়, তাহলে তাদের আসল লক্ষ্যটি কি ক্ষমতায় থাকা, এই করিডোর দেয়া, বন্দর দেয়া, এগুলোকে এই সব ব্যাপারগুলোতে একদমই স্থির থাকা, তাতে পৃথিবীতে যা ঘটে যাক, এই অদম্য অবস্থানে থাকতে পারবেন, নাকি এর বিরুদ্ধে সেনাপ্রধান যেই সময়গুলো নিচ্ছেন, অনেকেই মনে করছেন এটি সময় ক্ষেপণ। সো প্রশ্নটি হচ্ছে যে এই যে টাগ অফ ওয়ার, পরিকল্পনা এ, পরিকল্পনা বি, এর বিপরীতে লড়াই, এটি কতদিন এরকম কাহাতক এরকম চলবে? বাংলাদেশের মানুষ গুজবের কারণে রাতে বেলা ঘুমাতে পারে না, আপনি জানেন। প্রতিদিনই তারা নানান রকম নাটকীয়তা, নানান রকম ঘটনার কথা শুনতে পান। তো এই পরিস্থিতি কতদিন ধরে চলবে? এখান থেকে সহসা উত্তরণের কোনো উপায় আছে কি না, একটু ভালো পরামর্শ দেন স্যার। মানে খালি নেগেটিভ কথা বললে মানুষের ভিতরে কোনো আশা, কে দেবে আশা, কে দেবে ভরসা, এরকম আর কি ব্যাপারটি। দেখুন, আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনী, তারা আপনার ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট হিসেবে বরাবর ভূমিকা পালন করেছেন। এই সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের যুদ্ধক্ষেত্র থেকে উৎসরিত সেনাবাহিনী। এটি কিন্তু কলোনিয়াল যেই উত্তরাধিকার তার উপর ভিত্তি করে তৈরি সেনাবাহিনী নয়। ফলে তারা জনগণের পালস বোঝেন এবং সে কারণেই কিন্তু 3 তারিখে
তারা সিদ্ধান্ত নিয়েছেন তা জনগণ নিরস্ত্র জনতার উপর গুলি ছুড়বেন না, যে যাই বলুন না কেন। এবং এখনো একই রকম ভাবে তারা সিদ্ধান্ত নেবেন রাষ্ট্র রক্ষার প্রয়োজনে আপনার জনগণের যে পালস সেটি বুঝে সঠিক অবস্থান এবং সঠিক পদক্ষেপ যথাসময়ে নেওয়া, সেটি এখন সময়ের দাবি। স্যার, মানে শেষ হইয়াও হইল না শেষ। উত্তরটি পেলাম না স্যার। ধরেন তাদের এখন ডক্টর ইউনূসের পক্ষে সমাবেশ আছে। মার্চ ফর ইউনূস, রাইট? আজকে যেটি ফ্লপ হয়েছে, তারা আগামী শুক্রবার দিন এরকম আবার একটি পরিকল্পনা করছেন, তাই তো? আমি তো মনে করি অত দূরে যেতে হবে না। আগামীকালই বা এই যে সকাল, মানে রাত পোহালে যে সকাল, সেই সকাল থেকে হয়তো এই প্রক্রিয়া শুরু হবে। ওকে, সেটি যদি শুরু হয় এবং তারা এখানে আমি দেখছি যে রাস্তায় কোটি কোটি মানুষ নেমে আসছে জুলাই ঘোষণাপত্র আদায়ে। এখানে নজরুল ইসলাম নামে একজন একটি মন্তব্য করেছেন। হ্যাঁ, যদি সেই রকম একটি দৃশ্য হয় এবং তারা জুলাই প্রোক্লামেশন করে, সেক্ষেত্রে কি হবে, কি করবেন সেনাপ্রধান? কিংবা বাংলাদেশের অস্তিত্বই তো বিপন্ন হবে তখন। দেখুন, যদি শান্তিপূর্ণ সমাবেশ করেন, ডেফিনেটলি সেনাবাহিনী আপনার অনলুকার হিসেবে থাকবে। যদি আইন নিজের হাতে তুলে নেন, ডেফিনেটলি দে উইল নট গো আনচ্যালেঞ্জড, এক। আর দ্বিতীয়ত, সশস্ত্র অবস্থান নিয়ে তারা যদি আপনার চলো চলো কর্মীটোলা চলো এরকমের স্লোগান দিয়ে অগ্রসর হন, তাহলে ডেফিনেটলি তাদের জন্য আর যাই হোক জামাই আদর অপেক্ষা করবে না। কিন্তু স্যার, আমরা যেটা জানি যে ওই ঘটনা ঘটতে দেওয়ার চেয়ে ঘটনা ঘটার আগেই নির্মূল করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা তো জানি এটা, রাইট? তো আমরা না, ডেফিনেটলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কিওর। সে কারণেই কিন্তু মাননীয় সেনা প্রধান আপনার রাওয়া ক্লাবে বক্তৃতায় সতর্কবাণী চয়ন করেছেন এবং খোলামেলা তার ধারাবাহিকতা অফিসার্স অ্যাড্রেসে যে বক্তব্য রেখেছেন, সেটা কিন্তু বিসদৃশ্য নয়, ফাদা। এখন ওই ধরনের ঘটনা যদি ঘটে, তার তো খালি হুকুম দেয়া, আর তো কিছু দরকার নেই। এবং সেখানে যারা উপস্থিত ছিলেন ওই অফিসার্স অ্যাড্রেসে, তারা সবাই কিন্তু সেনা প্রধানের আহ্বানে সাড়া দিতে সদা প্রস্তুত, তেমনটি জানান দিয়েছে। এখন স্যার, বিএনপি তো আজকের বৈঠকে বিএনপি তো এই বিষয়গুলো সম্পর্কে জানে। তারা এই বিষয়গুলো দেখুন, তুলেছে কিনা আমরা জানি না। কিন্তু কিন্তু যদি তারা এখন প্রধান উপদেষ্টাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা অফার তারা দিয়েছে এবং তারা যদি জুলাই প্রক্লেমেশন চায়, সেই ক্ষেত্রে তো নির্বাচনের কোনো ব্যাপার আসলে থাকে না আর। দেখুন, আপনার তাহলে জুলাই বিএনপি কিসের প্রোক্লেমেশন মানে আশায়? কোন ৩০ নির্বাচনের জন্য? কর্মদিবস। ৩০ কর্মদিবস আপনার পরিপূরণ হওয়ার সময় হাতে থাকবে বলে আমার মনে হয় না। তার আগেই গণেশ উল্টে যাবে। আহ আমি জানি না স্যার, আপনি কিসের ভিত্তিতে এটি বলছেন। আপনার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা। আমি যেটি ভাবি আপনার সেটি তেল হচ্ছে জল রক্তপাত কখনোই আমরা মিশ এভয়েড খেতে করতে পারে পারবো না। কিনা। জি, তেল জল কখনোই মিশ খাবে না, এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এবং জানি। জি। আমরা কি কোনো রক্তপাত এভয়েড করতে পারবো? সেটা হবে সর্বোত্তম পন্থা। যদি তা করা না যায়, তাহলে রাষ্ট্রের প্রয়োজনে রক্তগঙ্গা হয়তো বইবে। আমাদের হয়তো এই বিয়োগান্তক দৃশ্যটি, নাটকের শেষ দৃশ্যটি দেখতে হতে পারে। তবুও আপনার রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের অস্তিত্ব যে কোনো মূল্যে রক্ষা করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন, আপনার সামরিক কলা কৌশল শিখেছেন, তাদের ওপর তা পবিত্র দায়িত্ব হিসেবে অর্পিত হচ্ছে। তার মানে শেষ বিষয়টি হচ্ছে যে আসলে এখন এই মুহূর্তে যারা কি বলবো যে সেনাবাহিনী আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পেছনে রয়েছে এই এনসিপি এবং ইসলামী কয়েকটি গোষ্ঠী, তারা মুখোমুখি অবস্থানে এবং তাদের কেউ কেউ সেনাবাহিনীকে হুমকি দিচ্ছে। ফলে এই মুখোমুখি অবস্থা একটা রক্তপাতের দিকে এগুতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে, তাই তো? দেখুন, আমার ধারণা যারা ধর্মভীরু মানুষ, আচারনিষ্ঠ মুসলমান, তারা যখন অবগত হবেন
একজন নাসারা আপনার এই হেলম অফ অ্যাফেয়ার্স এর দায়িত্ব নিয়েছেন এবং রীতিমতো চাতুর্যের সঙ্গে সিগালের মতো ধূর্ততার পরিচয় দিয়ে, তখন আমার ধারণা তারা আপনার এই প্রক্রিয়ায় সামিল হবেন এমনটি ওকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। বুঝতে পেরেছি। তারপরেও আমি তো ব্যক্তিগতভাবে মনে প্রাণে চাই কোনোভাবে একটি প্রাণও যেন না যায়, আর এক ফোঁটা রক্ত যেন কারো না ঝরে। আমি সবসময় শান্তির পক্ষে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শান্তিতে নোবেল জয় করেছেন। নিশ্চয়ই বাংলাদেশের জন্য তিনি কিছুটা হলেও মায়া করবেন, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য তিনি মায়া করবেন, অন্তত এইটুকু মানে আশা করি না আমি, কিন্তু ধরেন ভাবতে চাই। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সামনে যে অশনি সংকেত আপনি দিলেন, এর থেকে সব পক্ষের শুভ বুদ্ধির উদয় হোক সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ, শুভরাত্রি ও সুপ্রভাত। জি, অনেক ভালো ধন্যবাদ। থাকবেন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। শেষমেশ কথা ওটাই থাকে যে দিন শেষে আমরা শান্তি চাই, বাংলাদেশে শান্তি ফিরুক। বাংলাদেশের মানুষ এটা ডিজার্ভ করে, কারণ আমরা জানি আমাদের দেশের মানুষ কতটা ত্যাগের মধ্য দিয়ে আজকে এখানে এসেছে। সেই এবং আমাদের স্বাধীনতার সংগ্রাম, আমাদের সবকিছু অক্ষুণ্ণ থাকুক সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আগামী দিনগুলো যেই যেই রক্তপাতের আশঙ্কা আজকের আলোচনায় দেখলাম, সেরকম কোনো পরিস্থিতি না ঘটুক, বাংলাদেশে শান্তি ফিরে আসুক সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন।